সরকার গঠনের পর তদবিরকারীদের চাপে বিব্রত মন্ত্রী এমপিরা। কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে বাদ যাচ্ছে না দলের চেয়ারম্যানের অফিসও। মাত্র আড়াই মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত 4 গুণের বেশি। বায়েজিদ চন্দ্রনগরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব, এক বৃদ্ধের মৃত্যু, 30 জনের বেশি হাসপাতালে ভর্তি। সিলেটে হামের উপসর্গে 3 শিশুর মৃত্যু। বেলুচ লিবারেশন আর্মির হামলায় 45 পাকিস্তানি সেনা নিহত। প্রদেশটির স্বাধীনতার ঘোষণার সংকটে শেহবাজ শরীফ প্রশাসন, ফায়দা নিতে পারে নয়াদিল্লি। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি ইশতিয়াক আহমেদ। 17 বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর তদবিরকারীদের জন্য বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন মন্ত্রী এমপিরা। তাদের বাড়ি, অফিস ও দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত থাকে তদবিরকারীদের পদচারণা। তবে কোনো জনপ্রতিনিধি বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছেন। বিস্তারিত জিনাত জান কবিরের প্রতিবেদনে। চাকরি, বদলি, পদোন্নতি, বাণিজ্য, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন সহ হত্যার দ্রুত বিচার দাবিতে প্রতিদিনই ভিড় করছেন তদবিরকারীরা। রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, ঠিকাদার, এলাকাবাসী ও আত্মীয়স্বজনরা মূলত বেশি আসেন মন্ত্রী এমপিদের কাছে। তবে তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে বলে এক অনুষ্ঠানে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তদবিরের কারণে চাপ বাড়ছে শিক্ষা, স্বাস্থ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। মোহাম্মদ রেজাউল হোসেন আদরের কথাই ধরা যাক। তিনি এসেছেন শরীয়তপুর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাবা সহ পরিবারের 6 জনের হত্যাকারীদের বিচারের দাবি নিয়ে। আমাদের 65 একর জমি জবরদখল করে রেখেছেন ভূমিদস্যুরা এবং আমার বাবা এবং আমার দাদাকে হত্যা করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটি আর্জি, যেন তাদেরকে আইনের মাধ্যমে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, আবদারের ধরন বুঝে তিনি প্রয়োজন মেটান। তাৎক্ষণিক চাহিদা মেটানোর দরকার মনে করলে নিজের পকেটের টাকা দিয়ে সমস্যার সমাধান করেন। যেগুলো আবদার করে সেগুলো তৎক্ষণিক করতে হয়, তখনই না করলে 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে করতে হয়। আবদার করে কারো ছেলে ভর্তি হতে পারছে না, টাকা দরকার। আবদার করে কারো চিকিৎসার টাকা নাই, টাকা দরকার। কেউ ডায়ালিসিস করবে, তার টাকা নাই, টাকা চাচ্ছে। বেশিরভাগ যেটা আমরা সরকার থেকে পাই ঐচ্ছিক তহবিল, সেটা তো যথেষ্ট না। সেই ঐচ্ছিক তহবিলের সাথে আমাদেরও নিজেদের টাকা দিতে হয়, আর এটা প্রতি মাসে অনেক টাকাই দিতে হয় আমাদের। কর্মীদের কথা শোনা ও অভাব অভিযোগ আমলে নেওয়া রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিদের কাজের একটি অংশ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সেটা যাতে প্রকৃত শাস্তি হয়। যে কিছুক্ষণ আগে একটা ছেলের ব্যাপারে পটুয়াখালীর পিপিকে বললাম, তার ভাইকে হত্যা করেছে যুবলীগ ছাত্রলীগ। তো হত্যা করার পরও এখনও মামলাটা চলছে। আমাদের স্থানীয় যারা আইনজীবী আছে তারাও করছেন, বিষয়টা দেখছেন। তো আমি তারপরেও যিনি ওখানকার আমাদের সেক্রেটারি পার্টির অ্যাডভোকেট টোটন সাহেব, ওনাকে বলে দিলাম যে তারা এটা একটু ত্বরান্বিত করুন। দেখুন, ওই সময় তো ভাই মারা গেছে ছাত্রদল নেতা এই কারণে, কিন্তু বিচারও পেত না। এখন কমপক্ষে তারা বিচার পায়। এইভাবে প্রতিনিয়ত বলি, এবং এটা তো আমাদের এই কাজগুলো করা উচিত, বলা উচিত। তবে তদবির ও আবদারের কারণে কখনো কখনো অস্বস্তির মধ্যে পড়েন মন্ত্রী এমপিরা। জিনাত জান কবির, এখন, ঢাকা। অমাবস্যা ও লঘুচাপের প্রভাবে সমুদ্র ও নদ নদীর পানি ফুঁসে উঠেছে। লোকালয়ে জোয়ারের পানি ঢুকে দফায় দফায় প্লাবিত হচ্ছে কৃষকদের বাড়িঘর। এদিকে বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীসহ উপকূলীয় সব নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয় জেলার নিচু ও চরাঞ্চল। চরম আতঙ্কে নদীর পাড়ের বাসিন্দারা। এ নিয়ে আরও জানাতে পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রাম থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ ও বরগুনা থেকে সুজন আকন্দ। প্রথমে যাচ্ছি জসিমের কাছে। জসিম, লঘুচাপের প্রভাবে জেলার নদ নদীগুলোর কি অবস্থা? পানি বৃদ্ধি পেয়েছে কিনা জানাবেন।
ইশতিয়াক, পানি বেড়েছে, এ লঘুচাপ কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, কিন্তু এই লঘুচাপের প্রভাবে যে পূবালি বাতাস, মানে পূব দিক থেকে যে প্রবাহিত হচ্ছে বাতাস, এই ঝড়ো বাতাসের কারণে কিন্তু সকল নদ নদী এবং সমুদ্রের পানি ফুঁসে উঠেছে। আর এই ফুঁসে ওঠার কারণেই কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণেই সমুদ্রের বুকে যে সকল ট্রলার রয়েছে মাছ শিকার করতে গিয়েছিলেন সমুদ্রে, তারা কিন্তু তীরে ফিরে এসেছে নিরাপদ আশ্রয়ের জন্য। আর এখন যে এই জোয়ারের অস্বাভাবিক জোয়ারের পানি প্রায় 3 থেকে 4 ফুট পানি বেড়েছে উপকূলীয় অঞ্চলে সকল নদ নদীর। আর এই নদ নদীর পানি বাড়ার কারণেই কিন্তু এই উপকূলীয় অঞ্চলের যে নিম্নাঞ্চল দফায় দফায় প্লাবিত হচ্ছে। আর এই নিম্নাঞ্চল বেড়িবাঁধের বাহিরে যে সকল বসতি রয়েছে, লোকালয় রয়েছে এবং কিষাণীর যে বাড়িঘর রয়েছে, সেগুলো কিন্তু দফায় দফায় প্লাবিত হচ্ছে। আর আমি এখন আরেকটি বিষয় আপনাকে দেখাতে চাচ্ছি যে আমি এখন দাঁড়িয়েছি পটুয়াখালীর কলাপাড়ার যে ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রাম। এই লোন্দা গ্রামের প্রায় বেড়িবাঁধের বাহিরে প্রায় আড়াইশো পরিবার রয়েছে। সেই 250 পরিবার তারা এখানে বসবাস করে। তাদেরকে জোয়ারের পানি থেকে রক্ষার জন্য কিন্তু রিং বেড়িবাঁধ দেওয়া হয়েছিল। এই গত সোমবারে এই রিং বেড়িবাঁধটি বিধ্বস্ত হয়েছে এবং এই বিধ্বস্ত হওয়ার কারণে সেইখান থেকে মানুষ কিন্তু অত্যন্ত ঝুঁকি নিয়ে পারাপার করছেন। এবং আমরা দেখেছি এখানে কিন্তু শিশু কৃষক যারা রয়েছে তারা কিন্তু এই বর্ষা মৌসুমের এই যে পানিতে তারা কিন্তু উল্লাস করছে এবং আনন্দ উল্লাসে মেতে উঠেছে। তবে তীব্র স্রোত, আমরা যতটুকু দেখেছি যে এখানে কিন্তু স্রোতের পরিমাণটা অস্বাভাবিক। আর এই স্রোতের কারণেই কিন্তু এখানকার যে কৃষি জমি রয়েছে, সেই কৃষি জমিতে যে আমনের যে বীজতলা তৈরি করেছিল, সে বীজতলাগুলো নষ্ট হয়ে গেছে। এখন এখানে প্রায় 250 একরের মতো জমি রয়েছে আমন ধান চাষাবাদের সম্ভাবনাময় এই লোন্দা গ্রামের, সেইগুলো কিন্তু এবছর অনাবাদি থাকার শঙ্কার কথাই জানিয়েছে কৃষকরা। তবে এখানকার যে ভুক্তভোগীরা আমাদেরকে জানিয়েছে যে স্থানীয় সরকার কর্তৃপক্ষ তারা যদি এখন যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার শেষে আবার যখন ডালা মৌসুম শুরু হবে, তখন যদি এই রিং বেড়িবাঁধটি দ্রুত এবং জরুরি ভিত্তিতে মেরামত করা হয়, তাহলে এখানকার ভুক্তভোগীরা তারা জমি চাষাবাদ করতে পারবেন। তা না হলে এই জমি অনাবাদি থাকবে এবং এখানকার যে অসহায় মানুষগুলো অর্থনৈতিক একদম চরম ঝুঁকিতে পড়ে যাবে, এমনটি তারা জানিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। ইশতিয়াক। এ পর্যায়ে জানবো বরগুনার নিম্নাঞ্চলগুলোর খবর। সেখানে আছেন সুজন আকন্দ। সুজন, জোয়ারের পানিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কিনা বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানাবেন। ইশতিয়াক, আসলে বরগুনার পায়রা বিষখালী এবং বলেশ্বর এই 3 নদীর কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে বিপদসীমার কিন্তু 30 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এই যে উপকূলীয় অঞ্চলে কিন্তু ঝড়, বন্যা কিংবা অতিরিক্ত জোয়ারের পানি বৃদ্ধি যে কতটা ভয়ঙ্কর সেটি আমি একটু আপনাকে দেখাতে চাই। সেটি হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটি মূলত বরগুনা সদর উপজেলার ফুলজুরি এলাকা এবং এই যে বেড়িবাঁধের বাইরে এই বেশ কয়েকটি পরিবার রয়েছে। অর্থাৎ এই বিষখালী নদীর পাড়ে কয়েকশো পরিবার কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ তারা কিন্তু বেড়িবাঁধের বাইরে অবস্থান করছে। তাদের কিন্তু ঘরের খুব কাছাকাছি এই বিষখালী নদীর জোয়ারের যে পানি সেটি কিন্তু প্রবেশ করছে। অর্থাৎ আর আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পরেই কিন্তু এই ঘরবাড়ি কিন্তু প্লাবিত হবে, এমনটাই জানিয়েছে এখানকার যারা বসবাসকারী। তারা বলছেন যে এই পাশে কিন্তু জিও ব্যাগ ফেলে কিন্তু চেষ্টা করা হয়েছে সরকারিভাবে এই বাজারটি রক্ষা কিংবা তাদের কিন্তু ঘরবাড়ি রক্ষার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু অতিরিক্ত জোয়ারের পানি কিন্তু সেই ব্লক কিংবা সেই যে জিও ব্যাগ সেটি কিন্তু ওভার হয়ে কিন্তু তাদের ঘরবাড়িতে পানি প্রবেশ করছে। তারাও কিন্তু বেশ আতঙ্কের মধ্যে থাকে। অর্থাৎ তারাও বলছেন যে আর 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পেলেই কিন্তু তাদের ঘরবাড়ি এখানে থাকবে না, এমনটাই কিন্তু তারা আশঙ্কা করছে। সব মিলে কিন্তু বরগুনায় কিন্তু সকাল থেকে, আরেকটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখন কিন্তু রৌদ্রোজ্জ্বল পরিবেশ, পাশাপাশি কিন্তু বাতাসও রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, বরগুনায় কিন্তু একটি জেলে অধ্যুষিত এলাকা, যার কারণে সমুদ্রে কিন্তু এই ভরা মৌসুমে কিন্তু তারা মাছ শিকারের জন্য সমুদ্রে অবস্থান করে। কিন্তু এই যে বৈরী আবহাওয়া, এর আগে কিন্তু গত মাসে শেষ হয়েছে দীর্ঘ 58 দিনের নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞা শেষে কিন্তু তারা তাদের লোকসান কিংবা ধার দেনা পরিশোধের জন্য তারা কিন্তু এই ভরা মৌসুমে ইলিশ শিকার করবে। এই সময়টায় বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু বেশ লোকসানের মধ্যে পড়েছে এবং দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রেও কিন্তু মাছের যে ঘাটতি সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং বরগুনার প্রত্যেকটি বাজারেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়া এই যে বন্যা
বন্যা কিংবা জলোচ্ছ্বাস কিন্তু এর আগের বছর এখানকার যারা বাসিন্দারা রয়েছে তারা অভিযোগ করেছে যে এর আগেও যেসব ঝড় বন্যা হয়েছে এই ঝড় বন্যায় কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বসত বাড়ি কিংবা ঘরবাড়ি কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মাছের ঘের থেকে শুরু করে যেসব আসবাবপত্র রয়েছে বিশেষ করে গবাদি পশু নিয়ে কিন্তু তারা বেশ বেকায়দায় পড়তে হয় এবং এখনও কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে 30 সেন্টিমিটারের বেশি কিন্তু বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সব মিলে কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু বেশ আতঙ্কের মধ্যে রয়েছে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও অমাবস্যার কারণে দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এ বিষয়ে পটুয়াখালী ও বরগুনা থেকে বিস্তারিত জানাচ্ছিলেন জসিম পারভেজ ও সুজন আকন। এদিকে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে কাপ্তাই হ্রদের পানির স্তর। এই অবস্থায় বাঁধের উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। আরও জানাতে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। আমরা জানতে পেরেছি বন্যা নিয়ন্ত্রণে জলকপাট 6 ইঞ্চি খুলে দেওয়া হয়েছে। তো জলকপাট খুলে দেওয়ায় পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে এলো? ইশতিয়াক, বলে রাখি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় যে কৃত্রিম জলাধার সেটি আসলে এই কাপ্তাই বাঁধ। এটি 1960 সালে তৈরি হয়েছিল মূলত জলবিদ্যুৎ প্রকল্পের হাত ধরেই। এই জলবিদ্যুৎ প্রকল্পে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এই দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, যেখানে আমার পিছনের যে স্পিলওয়ে অর্থাৎ যে বাঁধ রয়েছে বাঁধের 16টি জলকপাট আজকে সকাল 11:20 দিকে খুলে দেওয়া হয়েছে 6 ইঞ্চি করে, যেখানে 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে আছে। বলে রাখি এর মধ্যেই এই যে কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্র সেখানে 5টি ইউনিটে প্রতিনিয়তই বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সর্বশেষ আমরা জানতে পেরেছি সেখানে 222 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 5টি ইউনিটের মাধ্যমে, যেটি জাতীয় গ্রিডে সরাসরি যুক্ত হচ্ছে। এই যে কাপ্তাই যে বাঁধ, এই বাঁধের আসলে পানির ধারণ ক্ষমতা মূলত 109 ফিট, 108.50 ফুট হলেই বিপদ সীমা ধরা হয়। তবে আজকে সকাল 9টা পর্যন্ত এখানে 104.09 ফুট পানির স্তর পরিমাপ করা হয়েছে। বলা হচ্ছে যে অন্তত 4.5 ফুট পানি হলেই কাপ্তাই হ্রদের যে বিপদ সীমা সেটি ছুঁই ছুঁই অবস্থায় চলে আসবে। এই মুহূর্তে এই পরিস্থিতি যেন আর বেড়ে না যায়, পানির স্তর যেন স্বাভাবিক থাকে। আপনি জানেন এই অবস্থায় রাঙ্গামাটির যে কাপ্তাই হ্রদ তীরবর্তী যে উপজেলা রয়েছে, বিশেষ করে 6টি উপজেলা বাঘাছড়ি, লংগদু, বিলাইছড়ি, জুরাছড়ি, কাপ্তাই এবং নানিয়ারচর, এই 6টি উপজেলার নিম্নাঞ্চল এর মধ্যে প্লাবিত হয়ে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। লক্ষাধিক মানুষ আসলে সেখানে দুর্গত হয়ে পড়েছেন। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য যে উজানের এই অঞ্চলগুলোর বন্যা পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে সকাল এই যে 11:20 দিকে পানি ছেড়ে দেওয়া হয়েছে। এটি পরবর্তীতে 3 ফুট পর্যন্ত বাড়ানো হতে পারে। একই সঙ্গে এই পানি ছেড়ে দেওয়ায় যে ভাটি অঞ্চল রয়েছে রাঙ্গুনিয়া, রাউজান এবং হাটাজারি চট্টগ্রাম বিভাগের যে 3টি উপজেলা, সেখানে যে কর্ণফুলী নদীর 2 তীরবর্তী যে অঞ্চলগুলো সেখানে বন্যা পরিস্থিতি হতে পারে, এই সংখ্যা থেকে সেখানে সতর্কতা দেওয়া হয়েছে। আমরা জানি প্রতি বছরই আসলে এই বর্ষা মৌসুম এলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যায়, জলমগ্ন হয়ে পড়ে নিম্নাঞ্চলগুলো, সেখানে আসলে ব্যাপকভাবে মানুষজন দুর্ভোগে পড়েন। 107 ফুটের নিচে যারা ঘর বাড়ি তৈরি করে বসতি স্থাপন করে সেখানে বসবাস করছেন তারাই মূলত দুর্ভোগে পড়েন। এই দুর্ভোগ থেকে পরিত্রাণের জন্য প্রতি বছর নিয়ম করে পানি ছেড়ে দেওয়া হয়। বলে রাখি এই পানি ছেড়ে দেওয়ার পরিমাণটুকু যত বৃষ্টিপাত হবে, উজান থেকে ঢলের পরিমাণ যত বাড়বে তখনই আসলে এর উচ্চতা আরো বাড়ানো হবে। এই জলকপাট গুলো সর্বোচ্চ 3 ফুট পর্যন্ত বাড়ানো হবে বলে এই কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানিয়েছেন। রাঙ্গামাটির এই কর্ণফুলী জলবিদ্যুৎ প্রকল্প থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ইশতিয়াক। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে কাপ্তাই হ্রদের পানির স্তর। বন্যা পরিস্থিতি ঢাকাতে 6 ইঞ্চি খুলে দেওয়া হয়েছে 16টি জলকপাট। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন জিয়াউর রহমান জুয়েল। কোনো স্লুইস গেটের দায়িত্বেই পানি উন্নয়ন বোর্ড থাকবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইস গেটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন। সকালে কক্সবাজারের পেকুয়ায় বন্যা দুর্গত 100টি পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা জরিপ করে সরকারিভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। সমন্বিতভাবে এই দুর্যোগ কবলিত এলাকার সমন্বয়ের জন্য একজন মন্ত্রী পরিষদের সদস্যকেও নিয়োজিত করা হয়েছে। তার সমন্বয়ে প্রশাসনের কর্মকর্তারা দিনরাত পরিশ্রম করে সেই সমন্বিতভাবে ত্রাণ বিতরণ এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতাটা করার উদ্যোগ গ্রহণ করেছি। কৃষি উৎপাদন ব্যাহত না হয় সেজন্য আমরা খুব বেশি করে এই প্রচেষ্টা নেব যাতে কৃষি উৎপাদন যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে
যারা কৃষকরা তাদেরকে সর্বতোভাবে সহায়তা করা যায়। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সাধারণ উপসর্গের পাশাপাশি শক সিন্ড্রোম নিয়েও আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। এরই মধ্যে নগরীর 8টি ওয়ার্ডকে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী 5 মাস রোগী আরও বাড়তে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে। দেখুন শোয়েব রহমানের প্রতিবেদন। বর্ষার শুরুতেই চট্টগ্রামে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। মাত্র 2.5 মাসের ব্যবধানে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়েছে 4 গুণের বেশি। মে মাসে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল 37, সেখানে চলতি মাসের অর্ধেকটা সময়ে আক্রান্ত ছাড়িয়েছে 174। পরিসংখ্যান বলছে গেল বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 4,864 জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন 27 জন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু দেখা যায় 2023 সালে। ওই বছর আক্রান্ত ছাড়িয়েছিল 14,087 জন। চলতি বছর জুলাইয়ের 14 তারিখ পর্যন্ত মোট আক্রান্ত 472। একই সময়ে মৃত্যু হয়েছে 2 জনের। চিকিৎসকরা বলছেন অধিকাংশ রোগী জ্বর, শরীর ব্যথা, দুর্বলতা নিয়ে ভর্তি হচ্ছেন। এছাড়াও কেউ কেউ শক সিনড্রোম যেমন রক্তক্ষরণ, লো প্রেশার, ডায়রিয়া নিয়ে আসছেন। উপসর্গ দেখে তাদের চিকিৎসা চলছে। তো ডেঙ্গু এবং মিজেলস যেহেতু দুটাই ভাইরাস জনিত রোগ, দুটাতেই জ্বর নিয়ে শুরু হয়। অনেক ক্ষেত্রে আসলে আলাদা করা মুশকিল হতে পারে। ডেঙ্গুতেও কিন্তু র্যাশ দেখা যায়, যেটা পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। গেল মাসে চট্টগ্রামে বিশেষ জরিপ করে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। এতে নগরীতে 8টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। ওইসব এলাকার বাসাবাড়িতে এডিস মশার লার্ভা যেমন বেশি পাওয়া গেছে, তেমনি আক্রান্তের সংখ্যাও বেশি। মোবাইল কোড করে মানুষকে সতর্ক করা, মানুষকে যাতে জরিমানা আনা যায় সেই আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা মানুষকে স্বাস্থ্য শিক্ষা দিচ্ছি, লিফলেট বিতরণ করছি এবং হটস্পটগুলোতে বেশি বেশি করে ওষুধ ছেটানোর জন্য আমরা পরামর্শ দিচ্ছি। এমন অবস্থায় স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ, হাসপাতালগুলোতে ডেঙ্গু ওয়ার্ড বা করোনার স্থাপন সহ বিশেষ প্রস্তুতির কথা জানাচ্ছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডেঙ্গু কিটস আমরা রেখেছি এবং আমাদের ডেঙ্গু চিকিৎসায় যে আইভি ফ্লুইডগুলো ব্যবহৃত হয় সেগুলো আমরা মজুদ করেছি। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। প্রতি বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গু সংক্রমণের হার বেশি থাকে। পুরো বছরের আক্রান্তের 80 থেকে 90% এই সময়টায় আক্রান্ত হন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। চট্টগ্রামের বায়েজিদ চন্দ্রনগরের একটি কলোনিতে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গেল 2 দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 30 জনেরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন এক বৃদ্ধ। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। স্থানীয়দের অভিযোগ, দুর্গন্ধযুক্ত রিজার্ভ ট্যাঙ্কের পানি ব্যবহারই এই অসুস্থতার কারণ। দ্রুত এই সমস্যার সমাধানের দাবি তাদের। কয়েকদিন মৃত্যু শূন্য থাকার পর সবশেষ তথ্যানুসারে সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয় 3 শিশুর। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুদের মৃত্যু হয়। বিস্তারিত আরও জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, হামের সর্বশেষ খবর কি জানাবেন? গত 24 ঘন্টায় হাম বা এর উপসর্গ নিয়ে কতজন রোগী ভর্তি হয়েছে? আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং এখানকার যে চিত্র, আসলে গত 3 মাসের যে গণনা চলছে, অর্থাৎ মে মাস থেকে যদি হিসেব করা হয়, মাত্র 3 মাসের মধ্যে কিন্তু প্রায় 100টি ফুলের মতো শিশুর প্রাণ এখানে চলে গেছে, যার মধ্যে মাত্র 1 জন প্রাপ্তবয়স্ক আর বাকি যে 98 জন, অর্থাৎ 99 জন মোট মৃতের সংখ্যার মধ্যে 98 জনই কিন্তু শিশু, যার মধ্যে বেশিরভাগের বয়স কিন্তু 1 বছরের নিচে। যেমন কালকের যে চিত্রটি আমি যদি একটু বলি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে
এবং পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখেছি যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালেও কিন্তু ইতোমধ্যে আমরা দেখেছি যে মৃতের সংখ্যা বেড়েছে। বিশেষ করে গতকালকের যে 24 ঘন্টার চিত্র সেটি কিন্তু আসলেই হতাশাজনক, যে যেখানে গত সপ্তাহেও অনেকটা কমে গেছিল, কিন্তু গত 24 ঘন্টায় বা বর্তমানে এটি আবারও ঊর্ধ্বমুখী হচ্ছে। অর্থাৎ 24 ঘন্টায় 3 জনের মৃত্যু আমরা দেখেছি। এবং আমরা যখনই এখানে এসেছিলাম আজকে সকাল থেকেই দেখছি যে ক্রমাগতভাবে কিন্তু রোগী ভর্তি হচ্ছে, নতুন নতুন রোগী। এবং এক্স-রে রুমের সামনে আমরা গিয়ে দেখেছি যে আসলে কোনোভাবেই আসলে দাঁড়ানোর মতো জায়গা পাওয়া যাচ্ছে না, এত বেশি ভিড় ছিল এখানে। এবং আমরা যখন এই যে ওয়ার্ডগুলোতে আসি, ওয়ার্ডের সংখ্যা আমরা জেনেছি যে 100টি বেড রয়েছে এখানে, এর মধ্যে প্রায় 95 জন রোগী কিন্তু এই মুহূর্তে ভর্তি রয়েছে। এবং যে আইসিইউ বেড রয়েছে, আইসিইউ বেডের 14টির মধ্যে 12টিতেই কিন্তু এই মুহূর্তে রোগীরা সংকটাপন্ন অবস্থায় রয়েছে। অর্থাৎ ক্রমশ কিন্তু আবারও খারাপের দিকে যাচ্ছে এই হামের যারা আক্রান্ত তাদের অবস্থা। এবং আমরা দেখেছি যে এই বছরে 534 জনের শরীরে কিন্তু ল্যাব নিশ্চিতভাবে হামের আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে, কিন্তু 3000-এরও বেশি রোগী কিন্তু ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন। এবং আমরা যেটি দেখেছি, চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম যে আসলে কি বর্তমান অবস্থা ঠিক আছে। তারা বলছেন অপুষ্টিজনিত কারণ রয়েছে, পাশাপাশি হার্ট ফেইলিওর, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া সহ বিভিন্ন জটিলতা নিয়ে কিন্তু রোগীরা মারা যাচ্ছে। এবং তারা বলছেন যে আসলে নানা কারণেই এই মৃত্যু হার কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। বিশেষ করে সিলেট যে কয়েকটি জেলাতে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে, তার মধ্যে সিলেট কিন্তু অন্যতম হয়ে দাঁড়িয়েছে এবং ক্রমশই ভয়ঙ্কর হচ্ছে এই হামের অবস্থা। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে হাম রোগের সর্বশেষ অবস্থা। সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে হামের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সন্দীপন শুভ। প্রাচীন পাতাঝরা অরণ্য মধুপুরের শালবন, বনের ভেতর দিয়ে চলে গেছে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক। চলার পথে হঠাৎই চোখে পড়বে উড়াল সেতু। তবে বিশেষ কায়দায় তৈরি এই সেতু আপনার আমার জন্য নয়, এটি মূলত বানানো হয়েছে বানর, বনমোরগ, মেছো বিড়াল সহ অন্যান্য প্রাণীদের নিরাপদে রাস্তা পার হতে, যারা খাবারের খোঁজে সড়ক পারাপারের সময় প্রায় দুর্ঘটনার শিকার হয়। বন বিভাগের এমন দারুণ উদ্যোগ নজর কেড়েছে সবার। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ, ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। আষাঢ়ের আকাশে তখনও সূর্যকে ঢেকে দেয়া মেঘের যত লুকোচুরি, তেপান্তর জুড়ে এই গাঢ় সবুজ পৃথিবীর প্রাচীন ফুসফুস যেন টাঙ্গাইলের মধুপুর শালবন। এই গড়ের উৎপত্তি সম্ভবত মায়োসিন সময়কালে। মোট বিস্তার ৪৫,৫৬৫ একর হলেও নির্বিচারে বন বিনাশে বর্তমানে বনটির আয়তন এসে ঠেকেছে মাত্র ১০,৫০০ একরে। এতে করে মারাত্মক ঝুঁকিতে বনাঞ্চলের জীববৈচিত্র্য। একসময়ের প্রাকৃতিক জৌলুসে ভরা এই অরণ্য এখন উপুসের জনারণ্য। ক্ষুধার জ্বালায় কঙ্কালসার বানর শাবকেরা এভাবেই তপ্ত রোদে নেমে আসে পিচগলা মহাসড়কে। শুকনো কাঠখড়ি কিংবা বিভিন্ন গাছের পাতার রসটুকু খেয়ে কোনো মতে সচল রাখছে তাদের জন্মসার পাকস্থলী। জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন খাবারের আশায় আশ্রয় তাই ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের ৯ কিলোমিটারের এই মহাসড়ক। গেল মাস চারেক আগে এই বানর শাবকটি রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় মারাত্মক আহত হয়ে হারাতে হয় একটি পা। সেই থেকে দলছুট এই বানরটি একাই মহাসড়কে। এর তার কাছ থেকে খাবার চেয়ে একরকম বেঁচে আছে। মূলত সড়ক পারাপার হতে গিয়ে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে বন্যপ্রাণীরা শুধু আহতই হয় না, প্রাণও হারাতে হয় অহরহ। এমন পরিস্থিতি দেখে সংশ্লিষ্ট বন বিভাগ তাদের শালবন পুনরুদ্ধার প্রকল্পের মাধ্যমে বানর, হনুমান, বনমোরগ, মেছুবিড়াল, গন্ধগোকুল সহ বিভিন্ন প্রাণী নির্বিঘ্নে সড়ক পারাপার হতে পারে সেজন্যই বনের কয়েকটি স্থানে 5টি রোপওয়ে বা উড়াল সেতু তৈরি করে দিয়েছে, যা ইতিমধ্যেই নজর কেড়েছে স্থানীয় সহ পর্যটকদের। সড়ক পারাপারের সময় রোপওয়েতে লাফালাফি করতে দেখা গেছে বানরদেরও। অনেক আগেই বিলীন হয়েছে পৃথিবীর অন্যতম প্রাচীন পাতাঝরা অরণ্য মধুপুর শালবনের প্রাকৃতিক সৌন্দর্য। কমে এসেছে বনভূমি, সেই সাথে বিনষ্ট হয়েছে বহু প্রজাতির বন্যপ্রাণী। তবে এখনও বনের সৌন্দর্য টিকিয়ে রাখতে যে বন্যপ্রাণীগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে বানর শাবক, বনময়ূর, বনমোরগ সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী রয়েছে, যাদের বেশিরভাগই খাদ্যের জন্য ছুটে আসে ময়মনসিংহ টাঙ্গাইলের এই মহাসড়কে। বিভিন্ন সময় গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে অনেক বানরই মৃত্যুবরণ করে। বন বিভাগ সাম্প্রতিক সময়ে 5টি এভাবে রূপে ঝুলন্ত ব্রিজ নির্মাণ করেছেন, যার ফলে বন্যপ্রাণী সুরক্ষার পাশাপাশি
বন্যপ্রাণী পারাপারে সহায়তা করছে, যেটিকে সাধুবাদ জানাচ্ছে পর্যটক থেকে শুরু করে স্থানীয়রা। বানর রুটে আসলে মনে করেন গাড়ি তো দূরত্ব সব গাড়ি যায়, মানে সাইড সুইডের লাগে ওই অনেক বানর মারাও যায় বা দুর্ঘটনা হয়। নতুন সেতু বানাইছে, আমরা খেলাধুলা করতে যাই বানরে। তুলন্ত যে হচ্ছে যে ইয়েগুলা দেখতেছি আর কি, সেতুগুলা দেখতেছি, এগুলো আর কি বানরদের জন্য খুব উপকার। গাছের সঙ্গে বিশেষভাবে স্থাপন করা এসব রোপওয়ে ব্যবহার করে বানর, হনুমান সহ বনে বসবাসকারী প্রাণীরা এখন নিরাপদে সড়ক পারাপার হতে পারছে। এতে করে বনাঞ্চল থেকে হারিয়ে যাওয়া বন্যপ্রাণী পুনরুদ্ধারের আশা করছেন বলে দাবি মধুপুর জাতীয় উদ্যানের এই রেঞ্জ কর্মকর্তার। এদিকে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, কেবল রোপওয়ে তৈরি নয়, বরং নির্বিচারে বনবিনাশ রক্ষার পাশাপাশি বনায়ন বাড়লেই সুরক্ষিত হবে বন্যপ্রাণী জীববৈচিত্র্য। রাস্তার উপর এই পাশ থেকে রাস্তার এই পাশ থেকে ওই পাশে পার করে দেওয়ার জন্য কিন্তু মূলত এ ধরনের একটি রাস্তার মতো তৈরি করা হয়েছে, যেটাকে অ্যাকচুয়ালি মাঙ্কি পাস বলা হয়। তো উদ্দেশ্য হলো যেন বন বিভাগ যে উদ্দেশ্য থেকে কাজটি করেছে, যে বানরগুলো যেন রাস্তায় না নামে এবং তারা রাস্তায় নামার পরে অ্যাক্সিডেন্ট হয় গাড়ির দ্বারা, বিভিন্ন রকমভাবে তাদের সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে, এসব বিষয়গুলো বিবেচনা করেই ওনারা এটা করেছেন। আমাদের কর্তৃপক্ষের নির্দেশনায় এখানে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের আওতায় 5টি রূপওয়ে স্থাপন করা হয়। আমরা আমাদের কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করব যে ভবিষ্যতে আরও যাতে বেশি রূপওয়ে স্থাপনের মাধ্যমে এই বন্যপ্রাণীর অবাধ চলাচল যাতে আমরা নিশ্চিত করতে পারি। প্রকৃতিতে বনভূমির গুরুত্ব অপরিসীম। এটি কেবল একটি প্রাকৃতিক বাসস্থান নয়, বরং পরিবেশের ভারসাম্য বজায় রাখা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা এবং জীববৈচিত্র্য সুরক্ষার জন্য অপরিহার্য। তাই বনাঞ্চল রক্ষার তাগিদ সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, এখন মধুপুর, টাঙ্গাইল। বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা নোয়াখালীর হাতিয়া দীর্ঘদিন ঝুঁকি নিয়ে নৌকা ও স্পিডবোটে মানুষ পারাপার হলেও নোয়াখালী হাতিয়া রুটে ফেরি চালুর মাধ্যমে খুলেছে সম্ভাবনার দুয়ার। তবে অপরিকল্পিত ফেরিঘাট নির্মাণে সামান্য জোয়ারেই ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। দুর্যোগে ফেরি রাখার জন্য নেই নিরাপদ কোনো জোন। নোয়াখালী থেকে নাসিম শুভর প্রতিবেদনে বিস্তারিত। 2000 বর্গ কিলোমিটার আয়তনের জনপদ হাতিয়ায় 7.5 লাখ মানুষের বসবাস। এই জনপদের চারপাশে মেঘনা নদী আর বঙ্গোপসাগরের অথই জলরাশি। দেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। দীর্ঘকাল ধরে নৌকা ও স্পিডবোটে পারাপার হতো দ্বীপবাসী। চলতি বছরের জানুয়ারি মাসে চেয়ারম্যান ঘাট নলচিরা রুটে চালু হয় ফেরি সার্ভিস। তবে অপরিকল্পিত ফেরিঘাট নির্মাণে সামান্য জোয়ারে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। নেই ফেরিতে ওঠার আলাদা সড়কও। এই রাস্তাটা আছে, এখানে অনেক জলবদ্ধ পানি উঠে যায়। আমার যে রাস্তা, এটা কিন্তু তেমন একটা সুবিধা না, যানজট বাজে। আর একটু উঁচা করে করতো, পরিকল্পনা অনুযায়ী করতো, তাহলে মনে হয় যেন একটু ভালো হইতো, আমাদের যাতায়াতের জন্য আরো বেটার হইতো। ফেরি দেওয়া হয়েছে, কষ্ট তো এখনো যাচ্ছে না। সরকার আসছে, এখন যদি উন্নত করে তাহলে ওই দিকের মানুষের জন্য, আমাদের জন্য, সবার জন্য ভালো হয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় গাড়ি চালকদের। প্রতিদিনই অপেক্ষা করতে হয় দীর্ঘ জ্যামে বসে। জোয়ারের সময় পানির উপর দিয়ে ঝুঁকি নিয়ে গাড়ি নিয়ে ফেরিতে উঠতে হয় তাদের। জোয়ার ভাটার সময় যাত্রীকে উঠে নেওয়ার সমস্যা হলে যে ফেরিঘাট, এই পানি পুরি গেছে, মানুষ নামতে ভিজে যায়, তারপরে কষ্ট হয়। এটাই ডাইনে বামে জায়গা লাগে, গাড়ি পার্কিং এর জায়গার প্রয়োজন, ঘাটগুলো রাস্তাটা একটু উন্নত করার প্রয়োজন। উপকূলীয় এই এলাকায় প্রতিবছর 2 থেকে 3 বার আঘাত হানে ঘূর্ণিঝড়। কিন্তু দুর্যোগের সময় ফেরি রাখার নিরাপদ কোনো জোন না থাকায় বড় ধরনের দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আরেকটা যদি হাই ওয়াটার ঘাট করা হয়, তাহলে এই যে জোয়ার ভাটার সময় যাত্রী সাধারণ যে অতি দুর্ভোগে পড়ে, অনেক এক কোমর পানি নিয়ে যাত্রী সাধারণ ঘেরামা করে, এটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে একটা হাই ওয়াটার ঘাট করলে। দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার, ফেরিঘাট নির্মাণ ও দুর্যোগের কবল থেকে ফেরি রক্ষায় নিরাপদ জোন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। এখন নোয়াখালী। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি নিরাপত্তা বাহিনীর বহরে হামলায় অন্তত 45 পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি। স্থানীয় সংবাদ মাধ্যম দ্য বেলুচিস্তান পোস্ট জানায়, বৃহস্পতিবার মাস্তুং এলাকার কাছে এই হামলার ঘটনা ঘটে। তবে হামলার তথ্য নিশ্চিত করলেও হতাহত কত তা স্পষ্ট করেনি পাকিস্তান সেনাবাহিনী। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর উপর একের পর এক অতর্কিত হামলার জেরে প্রদেশটিতে অপারেশন শাবান নামে একটি অভিযান শুরু হয়েছে।
এর আগে বেলুচিস্তানের স্বাধীনতা সংক্রান্ত বিবৃতি আসায় উত্তেজনা চরমে পর্যায়ে পৌঁছেছে। বেলুচিস্তানের স্বাধীনতার বিবৃতি কূটনৈতিকভাবে জটিল পরিস্থিতিতে ফেলেছে পাকিস্তানের শেহবাজ শরীফ প্রশাসনকে। বিবৃতির সত্যতা মিললে বেলুচদের স্বাধীনতা আর আফগান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা, একই অঞ্চলে দুটি আলাদা সমস্যার সঙ্গে লড়তে হবে ইসলামাবাদকে, যার সুযোগ নিতে পারে কাবুল। আর বেলুচদের স্বীকৃতি দিয়ে ফায়দা নিতে পারে নয়াদিল্লিও। বাকিটা থাকছে সতীর্থ কর্মকারের প্রতিবেদনে। সম্প্রতি এক বিবৃতি নিয়ে তোলপাড় পাকিস্তানের গণমাধ্যম। বেলুচিস্তান প্রজাতন্ত্র নামে প্রকাশ করা ওই বিবৃতিতে দাবি করা হচ্ছে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওই প্রদেশটি স্বাধীনতা ঘোষণা করেছে, আর তারা তাদের অঞ্চলের 85%-এরও বেশি নিয়ন্ত্রণ করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, একটি জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, নতুন মুদ্রা ও স্বাধীন প্রশাসনিক পদ্ধতিও চালু করেছে বেলুচিস্তান। পাশাপাশি ওই অঞ্চলে সোনা, তামার খনি, গ্যাস ক্ষেত্র ও কয়লা খনিরও নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই বিবৃতির সত্যতা এখনো কোনো আন্তর্জাতিক সংস্থা বা পাকিস্তান সরকার নিশ্চিত করেনি। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বেলুচিস্তান প্রদেশটি দেশের মোট ভূখণ্ডের প্রায় 44%, যদিও দেশের মাত্র 6% মানুষের বাস এখানে। 1948 সালে কালাত রাজ্যকে মানচিত্রে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বেলুচিস্তানকে নিজেদের অংশ করে নেয় পাকিস্তান। এরপর থেকেই অঞ্চলটি বিদ্রোহে জর্জরিত। বালুচদের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক নিপীড়নের শিকার। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এর লভ্যাংশ চলে যায় প্রদেশের বাইরে। এখন প্রশ্ন ওঠে, পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা আদায় কতটা বাস্তবসম্মত। বিবৃতিটি সামনে আসার পর কোনো পরাশক্তি বা প্রতিবেশী দেশ এখনো পর্যন্ত বেলুচিস্তানের স্বাধীনতার দাবির প্রতি আনুষ্ঠানিক সমর্থন বা স্বীকৃতি দেয়নি, যেটি একটি ভূখণ্ডের স্বাধীনতার লড়াইকে আরও বেশি বেগবান করে। পাশাপাশি বেলুচিস্তানে বেলুচ ছাড়াও পশতুন ও অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও বসবাস করেন, যাদের একটি বড় অংশ পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের পক্ষে নন। এই পুরো বিষয়টিকে ভারতের জন্য বড় পরীক্ষা হিসেবে দেখছেন বিশ্লেষকরা, কারণ বেলুচদের সমর্থন দিয়ে পাকিস্তানকে চাপে ফেলতে গেলে চটে যাবে আরেক পরাশক্তি চীন। তবে বেলুচিস্তানের স্বাধীনতার দাবি শেহবাজ শরীফ প্রশাসনের জন্য দেশের অখণ্ডতা রক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বিশাল রাজনৈতিক চ্যালেঞ্জের বার্তা দেয়। বেলুচের বিচ্ছিন্নতাবাদী নেতাদের জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বীকৃতি চাওয়ার বিষয়টিও ইসলামাবাদকে কূটনৈতিকভাবে চাপে ফেলেছে। অর্থাৎ এই বিবৃতির পর প্রশাসনের নিয়ন্ত্রণ ও আসিম মুনিরের সেনাবাহিনীর প্রভাব নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ আছে। আফগানিস্তানের সঙ্গে সীমান্ত আর আরব সাগরের বিশাল উপকূল রেখার কারণে বেলুচিস্তানের কৌশলগত গুরুত্ব অনেক। সঙ্গে যোগ হয়েছে তেহরিকি তালেবান পাকিস্তানের মতো সংগঠনের সঙ্গে আফগান সীমান্তে পাক সেনাদের নিয়মিত বিরোধ। ফলে বেলুচদের স্বাধীনতার আন্দোলন তীব্র হলে বিপদেই পড়বেন শেহবাজ শরীফ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ায় কানাডার উপর বাড়তি শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষতিপূরণ আদায়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে চাপে রাখবেন বলেও জানান ট্রাম্প। মার্কিনদের এমন আচরণকে বিশ্বাস ভঙ্গের শামিল হিসেবে দেখছে অটোয়া। এদিকে 900-এর বেশি সক্রিয় দাবানল নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে কার্নি প্রশাসন। কানাডা থেকে সৈয়দ ইফতেখার জানাবেন বিস্তারিত। গত বছর ক্যালিফোর্নিয়া, তার আগে ওরেগন, ওয়াশিংটন স্টেট। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে যখনই ভয়াবহ দাবানল হয়েছে তখনই সীমান্ত পেরিয়ে ছুটে গেছেন কানাডার দমকল কর্মীরা। পাঠানো হয়েছে ওয়াটার বোম্বার বিমান, অগ্নি নির্বাপন সরঞ্জাম এবং জরুরি সহায়তা। দুর্যোগের সময় প্রতিবেশীর পাশে দাঁড়ানো উত্তর আমেরিকায় এটাই ছিল বহু বছরের বাস্তবতা। কিন্তু এবার সেই কানাডাই ইতিহাসের অন্যতম কঠিন দাবানলের মৌসুম পার করছে। অথচ যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুনতে হচ্ছে রীতিমতো ভৎসনা। গোটা কানাডায় সক্রিয় 900-এর বেশি দাবানল। এর মধ্যে 2 শতাধিক আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অন্টারিও, ম্যানিটোবা, সাসকাচুয়ান, আলবার্টা ও ব্রিটিশ কলাম্বিয়া। কয়েক সপ্তাহ ধরেই হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। এবছরই পুড়ে গেছে কয়েক মিলিয়ন হেক্টর বনভূমি, যা অনেক দেশের মোট আয়তনের চেয়েও বড়। সার্বিকভাবে আগুনের সঙ্গে লড়ছে কানাডা, আর ধোঁয়ার সঙ্গে লড়ছে উত্তর আমেরিকা। জেট স্ট্রিম আর অনুকূল বায়ুপ্রবাহে দাবানলের ধোঁয়া ভেসে গেছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব, মধ্য পশ্চিম এবং গ্রেট লেকস অঞ্চলে। নিউ ইয়র্ক, মিশিগান, মিনেসোটা, উইসকনসিন, ইলিনয়, ওহাইও,
পেনসিলভানিয়া এমনকি রাজধানী ওয়াশিংটন ডিসিতেও জারি হয়েছে এয়ার কোয়ালিটি অ্যালার্ট। কোথাও কোথাও বাতাসের মান নেমে গেছে স্বাস্থ্য ঝুঁকির পর্যায়ে। শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে আক্রান্তদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে কানাডাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, কানাডা বন ব্যবস্থাপনায় ব্যর্থ হওয়ায় প্রতি বছর যুক্তরাষ্ট্রকে ধোঁয়ার ক্ষতি সহ্য করতে হচ্ছে। এই ক্ষতির অর্থ আদায়ে কানাডার পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে বলেও হুমকি দেন তিনি। একই সঙ্গে বিষয়টি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলোচনার কথাও জানান। তবে ট্রাম্পের এমন বক্তব্যকে রাজনৈতিক বলেই দেখছেন কানাডার একটি বড় অংশের মানুষ। অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড স্মরণ করিয়ে দেন, যুক্তরাষ্ট্রে দাবানল দেখা মাত্রই কানাডা কখনো হিসাব কষে সাহায্য করেনি, বরং দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে দুর্যোগ মোকাবেলা পারস্পরিক সহায়তা চলে আসছে। তাই এমন সংকটে দোষারোপ নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। We are throwing every single resource we can. When you have 191 infernos running right across our province, we're deploying it based on the firefighters' expertise. We aren't the experts, they're the experts. And if they find there's one area that's burning out of control for one reason or another, we're going to listen to them. We don't direct our police, we don't direct our firefighters. We're there to support them any which way we can. বিশেষজ্ঞরা বলছেন, দাবানলের পেছনে শুধু বন ব্যবস্থাপনা নয়, বড় কারণ জলবায়ু পরিবর্তন। দীর্ঘ খরা, তাপপ্রবাহ, কম বৃষ্টিপাত এবং বজ্রপাতের কারণে উত্তর আমেরিকায় দাবানলের মৌসুম প্রতি বছরই দীর্ঘায়িত হচ্ছে। এতে কানাডার আগুনের ধোঁয়া যুক্তরাষ্ট্রে যাবে, আবার যুক্তরাষ্ট্রের দাবানলের প্রভাবও পড়বে কানাডায়। এই বাস্তবতায় দোষারোপ নয়, সমন্বিত নীতিই সবচেয়ে বেশি প্রয়োজন। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। নরওয়ের দক্ষিণাঞ্চলের শহর ড্রামেনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে শতাধিক ঘরবাড়ি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বিভাগ, তবে বাতাসের তীব্রতা থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। পাশাপাশি এলাকাটিতে বাড়িগুলো একটি অপরটির খুব কাছাকাছি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তাই 60 জন দমকল কর্মী পাশাপাশি হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। অগ্নিকাণ্ডের পর পুরো এলাকাটি এখনও কালো ধোঁয়ায় আচ্ছন্ন, তবে এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। জানা গেছে দুর্ঘটনা কবলিত এলাকাটি রাজধানী অসলো থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।